তো তখন আমার উত্তর ছিল যে তোমার পেছনটা আমার পেছনের মতন সুন্দর নয়, আমার সামনেটা যতটা সুন্দর পেছনটাও ততটাই সুন্দর। আমার পাশে দুজন জেঠু বসে বলছে ধুর বাবা ভালো কোনো সিনই হচ্ছে না। আমি এরম করে কেন হাসি রে? হাসার পর মনে হয় এরম করে হাসছি কেন? তুমি সত্যি চুকে গেছো। আমরা কোনোদিনও ভাবতেই পারি না আমাদের পাড়ার কোনো সিনিয়র দাদার সাথে মার কানের গোড়ায় থাপ্পড়। ছেলেটাও ভালো, দেখতে দেখতে ভালো, কিন্তু বহুত নেকা ওয়েব সিরিজ হয়। যাই হোক, কান ধরে বলছেন কোনো নায়িকাকে টার্গেট করছে না, এটা তার মত। ঝিকিমিকি পডকাস্টের নতুন আরেকটা এপিসোড চলে এলো। আর আজকে আমি যাকে আমার গেস্ট হিসেবে পেয়েছি, গেস্ট বলবো না, বেশি করে বন্ধুই বলবো, কারণ আমার একটা খুব বাজে ফেজ যখন চলছিল তখন এই মানুষটাই একমাত্র যে আমাকে ফোন করে। আমি মানে কারোর থেকে আশা করিনি যে এই ব্যাপারটা নিয়ে কেউ আমাকে পার্সোনালি ফোন করবে, কথা বলবে, আমাকে সাহস যোগাবে, কিন্তু এই মানুষটিই করেছিলেন। তার পরিচয় আলাদা করে দেব না, কারণ তিনি যথেষ্ট চেনা মুখ আজকের দিনে নিজের কাজের জন্যই। তিনি আমার বন্ধু এবং অবশ্যই অভিনেতা ঋষভ বসু। থ্যাংক ইউ। এর থেকে ভালো ইন্ট্রোডাকশন আমার মনে হয় হতে পারে না। জানি আমি ভালো ইন্ট্রোডাকশন দিয়ে থাকি। তুমি আগে বলো তো কেমন আছো? দেখো, পারিপার্শ্বিক খুব চিন্তায় রাখে আমাকে, যে পারিপার্শ্বিক অনেক কিছুই হচ্ছে। এই যে কুকুরদের সরিয়ে দিতে হবে রাস্তা থেকে, তারপরে এই আমার ছবি মুক্তি পাচ্ছে না। হ্যাঁ, এখন তো পাচ্ছে, এখন পাচ্ছে, সেই খবর পেয়েছি, কিন্তু মাঝে পাচ্ছিল না। তারপরে কাজের একটা খুব আকাল তৈরি হয়েছে আমাদের দেশে এবং রাজ্যে, তো সব কিছু নিয়ে খুব চিন্তা হয়। তারপর ভাবি আরে চিন্তা করে কি হবে, দুটো চুল পড়ে যাবে, দাড়ি পেকে যাবে, দরকার নেই, বিন্দাস থাকতে হবে, বিন্দাস থাকতে হবে, কাজে থাকতে হবে, আমার পোষ্যদের নিয়ে থাকতে হবে, বন্ধুদের নিয়ে থাকতে হবে, তোমাদের মতন বন্ধুরা আছে, এবং আড্ডা দিতে হবে অফকোর্স। একটা কথা বলো তো, তোমার এই রূপের রহস্যটা কি? এটা বেসিক্যালি মানে লোকে নর্মালি এটা মেয়েদের জিজ্ঞেস করে, বাট ইউ আর অ্যাকচুয়ালি ভেরি গ্ল্যামারাস। আমি জানি না লোকে তোমাকে ছবিতে যখন দেখেন কিভাবে দেখেন, আমি তো ছবিতে তোমায় দেখেছি, কিন্তু চোখের সামনে যখন দেখি তুমি খুবই গ্ল্যামারাস। এই রূপের রহস্যটা কি? ওই যেটা বললাম, যে বেশি চিন্তা না করা, বেশি ঝেল না নেওয়া জীবনে, একদম কুল থাকো, বিন্দাস থাকো। এই ভেতরটা তোমার যতক্ষণ সুন্দর থাকবে, তোমার বাইরেটা ততক্ষণ। বাইরে আলাদা করে সুন্দর থাকার জন্য মানে ধরো অনেকে অনেক কিছু করায়, কেউ ঠোঁট বড় করে নেয়, কেউ নাক ছোট করে নেয়, কেউ বোটক্স ইত্যাদি করে নেয়। তো সেগুলো করার ক্ষমতা, ইচ্ছা কোনোটাই আমার নেই। তো আমার মনে হয় ভেতরটা যত সুন্দর রাখতে পারি, ভেতরটা যত চঞ্চল এবং কি বলবো, শিশুর মতন থাকে। এই কদিন আগে শিশু দিবস গেল, তো শিশুদের মতন যতটা থাকতে পারি সেটাই বাইরে ফুটে বেরোয় আর কি। আর কিছুটা আমার মনে হয় জেনেটিক, এটা আমার বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, দুদিকের লোকজনকেই বেশ ভালো দেখতে, তো সেখান থেকে কিছুটা পাওয়া আর কি। সুন্দর কাকু, সুন্দরী কাকিমা, তাই সুন্দর ঋষভ। তবে আমার কিন্তু বোটক্সের কথাটা বললে, বোটক্স করার ব্যাপারে না, আমার যদি টাকাও থাকে প্রচুর, এই যে বলেন আমার ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই, আমার যদি অনেক ক্ষমতাও হয়ে যায়, আমার ইচ্ছা নেই, সাহসও নেই, আমি ভাবতেই পারি না 4টি ইনজেকশন আমার এখানে ফুটিয়ে দিচ্ছে। আমার একটা টিটেনাস দিতে গেলে ভয় লাগে আর কি। আমি সেখানে তো মুখের মধ্যে ওইসব দেবে, আমি তো ভেবেই আমার কিরকম একটা লাগে। আর আমার ঠোঁটটাকে করে আমার কি লাভ হবে আমি এটাও বুঝতে পারি না। যেরকম আছো ঠিক আছে, হ্যাঁ, যদি এখন ধরো কেউ কোনো ভিকটিম, কোনো অ্যাটাকের, তার মুখের একটা কিছু পরিবর্তন হয়ে গেল, তার মানসিক অবস্থা, শারীরিক চেয়ে মানসিক অবস্থা সারা জীবনের জন্য ভেস্তে যাবে, তখন এটা সার্জারি করাটা ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আদারওয়াইজ এত এনহ্যান্সড হয়ে কি লাভ হয়? আমি এনহ্যান্স দরকার নেছিলাম তোমাকে, মানে আমি সবসময়, আজ আমাদের অনেক দিন হয়ে গেল আমাদের আলাপ, কিন্তু তোমাকে কিন্তু আমার সবসময় খুব সুন্দর মানুষই মনে হয়। আমি একটা অদ্ভুত সৌন্দর্য, স্নিগ্ধতা পাই তোমার মধ্যে, এবং সেটা বন্ধুত্বের জায়গা থেকে কিনা জানি না, কিন্তু অলওয়েজ, এবং আমার মনে হয় সেটা তোমার ভেতরটা সুন্দর বলে সেটাই বাইরে ফুটে ওঠে। আমি জানি আমি খুব সুন্দর দেখতে, না এটা আমি মন থেকে বিশ্বাস করি, মানে আমি জানি, আলাদা করে কেউ বললে অবশ্যই ভালো লাগে, বাট আগে এটা করতাম না, বাট এখন আমি অবশ্যই করি। আমি যদি নিজে না বিশ্বাস করি যে আমি সুন্দর, আমি শুধু শারীরিক সৌন্দর্যের কথা বলছি না, আমি মানুষ হিসেবে একটা ভালো মানুষ, এটা যদি আমার নিজের ভেতর থেকে না ফিল হয়, আমি কখনোই আশা করবো না সামনের দিকের লোকটা সেটা ফিল হওয়া উচিত। যাই হোক, বলো একাডেমি অফ ফাইন আর্টস সম্পর্কে তোমার কি মতামত? একাডেমি অফ ফাইন আর্টস তো একটা হল আছে নন্দনের পাশে, আমি ওটার কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমি ওখান থেকে আমার থিয়েটার জীবন শুরু। আমি প্রথম মঞ্চ, আমি থিয়েটার শুরু করেছি প্রায় 2007 সালে, এবং প্রথম মঞ্চে যেখানে আমি অভিনয় করেছি বললে ভুল হবে, উইঙ্কেল টুইঙ্কেল বলে একটা বিখ্যাত নাটক, ব্রাত্য বসু,
তো সেই নাটকে আমি ওই একটা শুধু খাট ঢোকানো আর বের করার কাজ করতাম। তো সেটা একাডেমি মঞ্চ থেকে আমার জীবন শুরু, এবং সেই করতে করতে একটা ছবিও করে ফেললাম যেটার নাম দি একাডেমি অফ ফাইন আর্টস, যেটা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক ইত্যাদি প্রভৃতি হয়েছে। কিন্তু এখন যেই জায়গায় দাঁড়িয়ে যে ফাইনালি তাকে মুক্তি দেওয়া হয়েছে, সে মানুষের কাছে আসবে, সেই ছবি সিনেমা হলে মানুষ দেখতে পাবেন ইতিমধ্যে। যারা দেখছেন ভিডিওটা, আমি ঋষভকে হয়তো ইন্টারাপ্টই করে ফেললাম, কিন্তু আনন্দ থেকে বলছি, এই পডকাস্টটা যখন আমরা শ্যুট করতে বসছি তখনই ওর কাছে একটা ফোন আসে এবং ও খবরটা পায় যে সিনেমাটা আলটিমেটলি রিলিজ হচ্ছে। এই চেয়ারগুলোর একটাতে ও বসে আছে, সেখানে বসে জানতে পারে। এটা আমার কাছে খুব বড় পাওয়া। সো দিস ইজ আ লাকি পডকাস্ট। টাচ ওটা উড না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, টাচ উড টাচ উড। তোমার মাথায় চুলগুলো কাঠের? না না, আমাদের উড না পেলে তার সব থেকে ক্লোজেস্ট সাবস্টিটিউট হচ্ছে নিজের মাথা। আমি বুঝলাম না, কিন্তু আমাকে ভান করতে আমি বুঝেছি। যাই হোক, এবার আমিও বুঝি না, করি জাস্ট। ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা নাই বললাম। কারণ কি বলতো, নিজের না জানাটা বের করে আনাটা খুব বাড়তি কথা বলছি। যাই হোক, ছাড়, বাদ দাও। তুমি বলো, সিনেমাটা করে তোমার কিরম লেগেছে, মানে ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন? ভালো এবং খারাপ দুটোই আর কি। তার কারণ এই ছবিটা, ভালো দিকটা প্রথমে বলি যে একদল ইয়াং ছেলে মেয়ে যারা তখন SRFTIতে পড়ছিল, তারা মিলে এরকম একটা ছবি বানিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে ট্যারেন্টিনোর ছবির খুব ফ্যান, তো আমি সবসময় স্বপ্ন দেখতাম আমি ট্যারেন্টিনোর ছবি, পাল্প ফিকশন বা ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, ওরকম একটা ছবিতে যদি আমি অংশগ্রহণ করতে পারি বা আমাকে নেয়, হেভি লাগবে। তো ওই ধরনের একটা ছবি হচ্ছে শুনেই আমি বলেছি হ্যাঁ আমি করবো, গল্প এই চরিত্র, হ্যাঁ আমি করবো। ওরকম করবি তো? বলছে হ্যাঁ দাদা, এই যে দেখো আমরা এরকম নিজেরা একটু মক শ্যুট করেছি, দেখো এরকম হবে, এরকম হবে, চল ডান, আমি করবো। প্লাস এই ছবিটার আমি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবেও কাজ করেছি, কারণ ওরা খুব ছোট এবং ওদের ইন্ডাস্ট্রিতে কাজ করার নলেজ ছিল না। প্লাস এতজন স্টারকে একসাথে অ্যাসেম্বল করে তাদেরকে হ্যান্ডেল করাটা ডিফিকাল্ট ছিল, স্পেশালি রুদ্রদা, সৌরভদা। বাট হ্যাঁ, মানে এগুলো বলছি বটে, বাট দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ আর সুইট, এবং পুরো ছবিটাকে তারাও খুব সাপোর্ট করেছে। এবং বাজে অভিজ্ঞতা বলতে যে এই ছবিটা আমার একটা দুষ্টু দৃশ্য আছে, হ্যাঁ, সেটা ট্রেলারে দেখা গেছে, এবং সেটা নিয়েও প্রচুর লেখালেখি, প্রচুর সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি করে, এটা কেন, ইত্যাদি প্রভৃতি, হ্যানা ত্যানা। তো আমার সেইটা করে, এখন তখন তো করেছিলাম আর কি জোশে, চলো রক্ত গরম করে ফেলি, এরকম। তোমার কি এখন মনে হচ্ছে ভুল করেছিলে? না, আমার এখন মনে হচ্ছে, কারণ আমি বলছি তোমাকে একটা মজার ঘটনা। একজন সিনিয়র অভিনেতা, সে আমাকে, তো একটা পার্টিতে আমরা সবাই ছিলাম এবং সবাই বলছিল বাবা ঋষভ এরকম একটা সাহসী দৃশ্য করেছে, এরকম একটা পুরো পিছন ব্যাকলেস সিন ওর পুরোটাই। তো আমাকে একজন সিনিয়র অভিনেতা, তিনিও কয়েক বছর আগে এরকম একটা ছবিতে অভিনয় করেছেন, সে বলছে হ্যাঁ আমিও তো এরকম আগে করেছি। তো তখন আমার উত্তর ছিল যে তোমার পেছনটা আমার পেছনের মতন সুন্দর নয়, আমার সামনেটা যতটা সুন্দর পেছনটাও ততটাই সুন্দর। এটা আমরা দেব প্রমোতে। মানে ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইওর পেছন অ্যাজ ওয়েল। ইয়েস, মানে দেখো এটা চরিত্রের প্রয়োজনে যতটা করার, এবং আমি ওইভাবে না দেখি না, আমার কাছে ওই মানে হ্যাঁ, আমরা হয়তো এরকম একটা সোসাইটিতে থাকি যেখানে হয়তো এইসব ব্যাপারগুলো ট্যাবু, বা এইসব নিয়ে কথা বলতে লোকে হাঁস ফিস। এদিকে দেখো আমরা পপুলেশনে হাইয়েস্ট। কেসটা কি বলতো, এই জিনিসটাই যখন কোনো পাশ্চাত্যের ছবিতে দেখানো হয়, এটা নিয়ে এক কোনা কথা হয় না। যেহেতু বাঙালির ছেলে বাংলা ছবিতে করছে বা বাঙালির মেয়ে বাংলা ছবিতে করছে, এটা নিয়ে অনেক কথা হবে। আবার এই বাঙালি আবার ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে এর থেকেও অনেক মানে এক্সপ্লিসিট সিনওয়ালা কোনো ছবি দেখবে এবং দেখতে চায়, ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে ওইগুলোই দেখতে চায়। এটা আমি জানি না। এখন তো ইন্টারনেটের যুগে অনেক কিছু অ্যাক্সেসেবল, বাট আমার মনে আছে আমি খুব ছোটোবেলায় যখন ফিল্ম ফেস্টিভ্যাল, আমি যখন কলেজে পড়ি, তখন তো ইন্টারনেট এভাবে আসেনি। আমার মনে আছে আমি একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, একটা ফ্রেঞ্চ ছবি চলছে, আমার পাশে দুজন জেঠু বসে বলছে ধুর বাবা ভালো কোনো সিনই হচ্ছে না। এটা হয়েছে। তো ফিল্ম ফেস্টিভ্যালে লোকজনের তখন যাওয়ার মোটিভটা ছিল বিদেশি বা ইউরোপিয়ান ছবি দেখলে যে সিন দেখা যাবে। সকলে নয়, বাট এই ধরনের লোক তো আছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো মানতেই হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি তোমাকে বলি, এই ছবিটা মানে করার সময় তোমার তো একটা ভিশন কাজ করেছে। তখন কি তোমার মনে হয়েছিল যে এই ছবিটা নিয়ে এত লাঠালাঠি ফাটাফাটি এগুলো হবে? না, আমার সত্যি কখনো মনে হয় না। আসলে আমি যখন কোনো ছবি করি,
আমার কাছে না সেটা একটা আনন্দের মতন। তো আমি খুব মানে চাইল্ড লাইক একটা আনন্দ নিয়ে কাজটা করি, কারণ সেটা আমার নিজেকে এক্সপ্লোর করা, একটা চরিত্র এক্সপ্লোর করা, এতজন মানুষের সাথে মিলে একটা ছবি বানানো। আমি সেইটুকুই আমার ক্ষমতা, সেটুকুই আমি পারি, অভিনয় করতে পারি বা সিনেমা রিলেটেড কাজকর্মই করতে পারি। তার বাইরে যে এত কিছু হয় সেটা আমরা প্রথম যেই ছবিটা নিয়ে আমার আর তোমার আলাপ ভটভটি, সেটা নিয়েও এরকম প্রচুর বিতর্ক হয়েছিল, শো টাইমিং পাইনি। তখন আমি এখনো আমি তার থেকেও ছোট, আমার বয়স কমছে, আমি রিভার্স এজ করছি আর কি। তো সেই জায়গা থেকে তখন আমি বুঝলাম যে তার বাইরেও অনেক অঙ্ক, অনেক জটিলতা থাকে। তো সেইগুলো আমাকে কখনোই স্পর্শ করেনি, এখনও করে না। আমার মনে হয় যে সিনেমা বা যে কোনো আর্ট ফর্ম তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করে। তো সেইভাবে যা হবে হবে, এই মুক্তি নিয়ে ঝামেলা চলছে। রাদার এটা থেকে যেটা হয়েছে, আমাদের ছবিটা পাবলিসিটি পেয়েছে, অনেক মানুষ হয়তো ছবিটা খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু এই ঘটনার জন্য এখন তাদের আগ্রহ তৈরি হয়েছে যে বাবা এত বিতর্ক হচ্ছে, তাহলে তো ছবিটা দেখতেই হবে। তো আমি সবসময় পজিটিভ সাইডটাই দেখি। তো আমার মনে হয় যে এইগুলো পজিটিভ সাইডই সিনেমার। আমি এরম করে কেন হাসি রে? হাসার পর মনে হয় এরম করে হাসছি কেন? যাই হোক, আচ্ছা, আমি তোমাকে প্রথমে যেরকম দেখেছিলাম তুমি চিরকালই খুব ছিপছিপে ছিলে, কিন্তু তারপর আমার কাছে একটা সারপ্রাইজ প্যাকেজ এলো শ্রীকান্ত, যেখানে আমি তোমাকে দেখলাম অতিরিক্তই লিন লাগছে। তোমার সব মাসেলসগুলো মনে হচ্ছে একবার মানে ফেটে বেরিয়ে আসবে, মানে তোমাকে জীবন বিজ্ঞানের ক্লাসে দাঁড় করিয়ে বোঝানো যাবে শরীরের কোন পেশিটাকে কি বলা হয়। তুমি ওই রকম ফিগারটা যে করলে এবং এখনও নিজেকে যেভাবে মেনটেন রেখেছো, তোমার একটা অত্যন্ত মানে একটা সিমেট্রিক্যাল একটা দেহ আছে। তুমি যখন হাঁটো খুব রিজুভাবে হাঁটো, আমি তো দেখি, অবজার্ভ করি। এই মেনটেনটা করো কীভাবে? এটা কি ন্যাচারাল? এটা হ্যাঁ, কারণ আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার সাথে যুক্ত। আমি ফুটবল খেলতাম, এখনও খেলি, এখনও মানে আমি বলছি যে তোমার এখান থেকে পডকাস্ট থেকে বেরিয়ে আজকে আমার সন্ধ্যেবেলা একটা শিয়ালদায় ম্যাচ আছে আর কি, মানে সেটা প্রফেশনাল প্লেয়ারদের সাথে। তো খেলাধুলা আমার জীবনের একটা অনেক বড় অংশ, স্পেশালি ফুটবল। আমার মনে হয় যেদিন ফুটবল খেলা আমার শেষ হয়ে যাবে, সেদিন হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে। তো ওটা সব, এই যে খারাপ লাগা, একটা খারাপ ফেজ তো সব মানুষেরই যায়, মানসিক চাপ থাকে, অনেক সময় কাজ, ছবি বা সিরিজ ওয়ার্ক করে না, ফ্লপ হয়ে যায়, বা একটা ফেজ থাকে যখন অনেক দিন কাজ থাকে না, তখন আমাকে এই ফুটবল কিন্তু চাঙ্গা রাখে। তো সেটার জন্য ছোটোবেলা থেকেই আমি এরকম, মানে আমি ভীষণ খাওয়া দাওয়া মেনটেন করি। এটা ছোটোবেলা থেকেই আমার একটা ডিসিপ্লিন লাইফ লিড করার একটা প্রবণতা আছে, এবং সেটাই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এবং আমি সবসময় কিছু না কিছু একটা অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে আবদ্ধ রাখি। আইদার আমি সকালবেলা জিমে না গেলেও আমি সকালবেলা আমার বাড়ির নিচেই মাঠ আছে, ওখানে দৌড়ে নিই। গরমকাল হলে আমি সাঁতার কাটতে চলে যাই, খেলাধুলা করি। আমার পোষ্যদের সাথে আমি প্রচুর দৌড়াদৌড়ি করি। বডি মুভমেন্টটা ইজ রেগুলার। একদম একদম ভীষণ। কারণ আমার সবসময় মনে হয় যে বসে থাকলেই না কীরকম, আমি ছোটোবেলা থেকে খুব চঞ্চল। এটা আমার মা হয়তো কখনো তোমাকে আলাদাভাবে বলবেন দেখা হলে বা কথা হলে, যে আমি ভীষণ চঞ্চল, আমি স্থির হয়ে থাকতে পারি না। আমার সবসময় বসে থাকতে মানে কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। দেখতে খুব শান্তশিষ্ট লাগে কিন্তু। হ্যাঁ, না, আমি এমনিতে খুব শান্তশিষ্ট, সরি মা, হ্যাঁ এগুলোই বলতে হয় এখন লোকজনকে। কিন্তু আমার না তখন আমি ধরো বাড়িতেও কিছু করছি না, বসে আছি, আমার মনে হলো পাখার ওখানে একটু ঝুল জমে আছে, যাই তো ওটা পরিষ্কার করি। তখন ঘরাঞ্চি দিয়ে উঠে নিজেই একটু পরিষ্কার করে দিলাম। এটা আমার সবসময় মনে হয় যে আমি অ্যাক্টিভ থাকতে ভালোবাসি। তো সেই জন্য আমার মনে হয় আমার মর্নিং রুটিন হচ্ছে, আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করি। এখন একটু ইনডিসিপ্লিন, এখন একটু দেরি হয়ে যায়, বাট জেনারেলি আমি 6টা 6:30টার মধ্যে উঠে পড়ি। 6টা এখন 9টা হয়ে যায়। আমি হায়েস্ট মানে লেটেস্ট হয় হচ্ছে 9টার বেশি আমি ঘুমাতে পারি না। কারণ আমি এটার একটা পিছনে একটা কারণ বলি, যে ছোটোবেলা তো আমার ডে স্কুল ছিল, তো আমার 11টা থেকে স্কুল ছিল, 10টায় বেরোতে হতো। তো যেদিনই আমি দেরি করে ঘুম থেকে উঠতাম, আমার কানের কাছে ডায়লগ আসতো আগে, যে আমি আধো ঘুম চোখে স্বপ্নের মধ্যে হয়তো কোনো সুন্দরী হিরোইনের স্বপ্ন দেখছি, তখন হয়তো কানের কাছে মা বলে উঠতেন, শোন, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এটা আমাকেও বলেছে। হ্যাঁ, তারপরে এই কথা আমার রোজ শুনতে হতো, যে এই তো পড়ে পড়ে ঘুমাচ্ছিস, জীবনে কিচ্ছু হবে না, শেষমেশ চায়ের দোকানে কাজ করবি। তো এই সকালবেলা আমাকে ওই ঘুম থেকে তাড়াতাড়ি না উঠলে এগুলো শুনতে হতো। প্লাস সকালবেলা প্র্যাকটিস করতে যেতাম। আমি স্কুলে গিয়ে বেসিক্যালি ঘুমাতাম পিরিয়ডে, কারণ সকালবেলা প্র্যাকটিস করে এত টায়ার্ড হয়ে যেতাম। তো সেই থেকে না আমার ওই সকালবেলা ওঠাটা একটা হ্যাবিটের মতন হয়ে গেছে। যেমন আমি খুব বেশি রাত জাগতে পারি না। আমার বন্ধুবান্ধব বা আমার সমবয়সী যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা 3টে 4টে অবধি জেগে থাকে, আমি সামহাও সেটা পারি না। আমার
12টা 12:30 খুব ভালো কোনো সিনেমা দেখছি বা বই পড়ছি, সেটা হয়তো বেড়ে 1টা-1:30 হতে পারে, কিন্তু আমি 11:30 থেকে 12টার মধ্যে আমার চোখ দুটো মানে কিছু না খেয়েই ঢুলুঢুলি হয়ে যায়। বুঝতে পেরেছি। তুমি বোধহয় স্মোক বা ড্রিঙ্ক এসব কিছুই করো না? সেগুলো মাঝে মাঝে করি আর কি, বাট হ্যাঁ মানে বদভ্যাস কিছুরই নেই। আমার আবার একটুও নেই। বা সে সব থেকে ভালো। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আপনারাও মেনে চলুন প্লিজ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা দ্বারা কর্কট রোগ হইতে পারে। এটা সিনেমার আগে এখন আসে। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ বলতে দেয় না সিনেমার আগে, সবসময় ডিরেক্টরের ভয়েস যায়, তাই জন্য আমি পডকাস্টে বলে দিলাম। পরমদার গলা পেয়েছি কোনো একটা জায়গায়। পরমদা তো নিজেই প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা। আমি তো এখন শুধু অভিনেতা, ডিরেক্টর প্রডিউসার হতে পারিনি। আমি ডিরেক্টর হলে, প্রডিউসার হলে আমি বলবো আর কিছু করি না করি এই লাইনটা আমি বলবো, আমার খুব ইচ্ছে এই লাইনটা। তুমি ডিরেক্টর প্রডিউসার হলে আমাকে একটা কিছু তো নেবে। ডেফিনেটলি। এইটা আমি আজকে পডকাস্টে কথা দিলাম, এই ঝিকিমিকি পডকাস্টে, যে আমি যদি কোনোদিনও প্রডিউসার হতে পারবো কিনা জানি না, কিন্তু ডিরেক্টর হওয়ার আমার খুব ইচ্ছে। আমি যদি কোনোদিনও ডিরেক্ট করি সেই কাজে অফকোর্স আপনারা ঝিলাম গুপ্তাকে দেখতে পাবেন। শুনে নিয়েছো? আচ্ছা, পরের প্রশ্নে আসি। তুমি এই যে অ্যাক্টর, তোমার এর আগের জীবনটা আমরা ব্যক্তিগতভাবে গল্প করেছি বলে আমি জানি। তুমি একটা স্কুলে, বেশ বড় নাম করা একটা স্কুলে ড্রামা টিচার ছিলে। 3টে স্কুলে ড্রামা টিচার ছিলে। সেখান থেকে এই যে সিনেমার দুনিয়া, একবারে পেশাদার অভিনেতা হিসেবে, এই সফরটা কেমন ছিল? কিভাবে এলে? দেখো, আমি পেশাদার অভিনেতাই হতে চেয়েছিলাম। তো সেই সময় থিয়েটার করতাম, এবং থিয়েটার করে তো খুব বেশি অর্থ উপার্জন করা যায় না, কিন্তু সাস্টেন করতে হবে। তো আমার বাবা আমাকে বলেছিলেন, আমি সায়েন্সের ছাত্র ছিলাম 12 অবধি, তো বাবা চেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ি, আর আমি খুব জোর গলায় বলেছিলাম না, পড়বো না। এবারে চ্যালেঞ্জ তো এরকম বলে দিতে তো ভালো লাগে, কিন্তু সেটাকে তোমাকে ক্যারি ফরওয়ার্ডও করতে হবে। কারণ দিনের শেষে যখন আমরা কেউই সেরকম বিশাল অর্থবহুল অবস্থা নয় আমাদের বাড়ির, যে ঠিক আছে আমি 7 বছর ধরে স্ট্রাগল করছি, আমার বাবা মা বুঝে নেবে, দেখে নেবে, সেরকম অবস্থা আমার কোনোদিনও ছিল না। খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। আমার বাবা গাড়ি চালাতেন, আমার মা একটা স্কুলে শিক্ষকতা করতেন, তো খুবই অভাবের মধ্যে বড় হয়েছি। তো সেইটা আমি বুঝতাম যে এরকম কিছু করতে হবে, যে আমি যেই লাইনটা চুজ করছি এটা আমার প্যাশন, এটা আমি ভালোবাসি, কিন্তু এরকম যেন না হয় যে এইটা পারসিউ করার জন্য আমি যেন আমার বাবা মার ওপর বোঝা না হয়ে যাই, তাদের যেন কখনো ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট না হই তাদের উপর। তো থিয়েটার করতে করতে আমি প্রথম 1-1.5 বছরের মধ্যে আমি একটা স্কলারশিপ পেয়ে যাই। তো আমার কলেজ ফিজ, ইউনিভার্সিটি ফিজ, যাবতীয় খরচা সেইখান থেকে আমি নিজেই চালাতাম। এবং তারপরে আমার কাছে এরকম স্কুলে একটা অফার এলো যে ড্রামা শেখানো, এবং বেশ ভালো মাইনে, সপ্তাহে 1 দিন করে যেতে হবে। তো তখন আমি দেখলাম যে এটা ভালো, যে আমি এমন একটা জিনিসের সাথে যুক্ত থাকবো যেটা আমি নিজে ভালোবাসি, প্লাস এটা থেকে কিছু টাকাও আসবে, প্লাস এটা বাদ দিয়েও আমি থিয়েটার করতে পারবো নিজের মতন করে। এইটা করতে করতে ছিলাম, যেটা সবথেকে ভালো জিনিস হলো, আমি বহু গুণী মানুষ, বহু গুণী থিয়েটার শিক্ষকের কাছে আমি শিক্ষা পেয়েছি অভিনয়ের, এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু আমার সবথেকে বড় শিক্ষা এসছে আমার যারা স্টুডেন্ট ছিল, তারা তো খুবই ছোট, এবং তাদেরকে বোঝাতে গিয়ে আমি বুঝতে পারতাম না প্রথমে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করব, কারণ আমি ক্লাস 2 থেকে ক্লাস 12 অবধি বাচ্চাদেরকে ক্লাস করিয়েছি আর কি। তো ওদের সাথে কথা বলতে বলতে আমি এত কিছু শিখেছি জীবনে। আমার মনে হয় অভিনেতা হিসেবে সেটা আমাকে আরও বেশি কি বলবো, এক্সপ্লোর করার সুযোগ দিয়েছে, আমার গ্রো করার সুযোগ করে দিয়েছে। কারণ বাচ্চাদের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যেটা থাকে, ওদের মধ্যে ইনোসেন্স থাকে, ওরা কিছু ভাবে না। আজকে তুমি আমি কোথাও গেলে, আজকে আমি তোমার সাথে এখানে এরকমভাবে বসে থাকতে আছি কারণ আমরা দুজনই বাচ্চা, আমরা দুজনই বন্ধু, এরকমভাবে বসে। আজকে আমি কোনো একটা বড় 5 স্টার হোটেলে গিয়ে আমি এইভাবে বসতে পারবো না, কারণ তখন আমার মাথায় চলবে, ও বাবা আমার একটা ইমেজ আছে, এটা একটা 5 স্টার হোটেল, 5 জন কী ভাববে। বাচ্চারা তো এটা ভাববে না, একটা বাচ্চা এসে কী আছে এরম খুটখুট করবে, আমরা সেটা করতে পারি না। তো এই যে পবিত্রতা, এই যে পিওরিটিটা, সেইটা ওরা আমাকে ভীষণভাবে দিয়েছে। এবং খুব ইন্টারেস্টিংলি আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বসেছিলাম, এবং সেখানে ক্যামেরার পিছনে একটি ছেলে ছিল, সে বলছে, তুমি আমায় চিনতে পারছো? বললাম না।
আমি তোমার স্টুডেন্ট ছিলাম একটা স্কুলে, তুমি শেখাতে আমাকে। হ্যাঁ জি বাবা, তুই এত বড় হয়ে গেছিস? বলছে হ্যাঁ। আরে আমার স্টুডেন্টদের এরকম হয়েছে যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কি। তো তুমি কি, কারণ আমি খুব অল্প বয়সে ক্লাস, আমি যখন কলেজে জাস্ট থার্ড ইয়ারে পড়ি, তখন আমার 20 বছর বয়স। সেই সময় থেকে আমি স্কুলে ক্লাস করানো শুরু করেছি, এবং তখন আমি ক্লাস 11-12 এবং একটা অল গার্লস স্কুলে আমি প্রথম আমার চাকরি জীবন শুরু। ক্লাস 11-12 মেয়েদেরকে আমি ক্লাস নিতাম। এবং কজনের ক্রাশ হয়ে পড়েছিল ওই সময়? আমি প্রথম দিন আমার ক্লাসে এসেছিল 5 জন, দ্বিতীয় দিন আমার ক্লাসে এসেছিল 50 জন। প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠিয়েছিল, বলছে কে এসছে ক্লাস নিতে, কারণ প্রিন্সিপাল তার আগে আমাকে দেখেননি, একজন সিনিয়র টিচারের জায়গায় আমি ক্লাস নিতে গেছিলাম। বলছে কে এসছে, যে আগের দিন ক্লাসে 5 জন, পরের দিন ড্রামা ক্লাসে 50 জন। এবং প্রিন্সিপাল তারপরে আমাকে নিজের অফিসে ডেকে বললেন, এ বাবা তুমি তো খুব ছোটো। আমি বললাম হ্যাঁ। বলছি তুমি কী করো? বললাম আমি এই জাস্ট থার্ড ইয়ারে পড়ছি। বলছে তুমি সাবধানে থেকো, কেউ নাম্বার টাম্বার চাইলে দিও না কিন্তু। তো হ্যাঁ, এখন যখন ঘুরে তাকাই এগুলো খুব মজা লাগে, এবং ওই এক্সপিরিয়েন্সগুলো না হলে আমার মনে হয় না যে আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আসতে পারতাম। গ্রেট। তো তুমি কীরকম মানুষ, তোমার সাথে মেলামেশা করে আমি কিছুটা সেটার আন্দাজ পেয়েছি এতদিনে। খুবই দিল খোলা এবং প্রাণবন্ত তো বটেই, সেই সঙ্গে হেল্পফুল। কিন্তু তুমি যেভাবে সমালোচনার মুখে পড়েছিলে রিসেন্টলি সরলাক্ষ হোম ছবিটা নিয়ে, সেটা হ্যান্ডেল করলে কিভাবে? কারণ আমি দেখেছি খুব খারাপভাবে ট্রোল করা হচ্ছিল। মানে দেখো, সমালোচনা হতেই পারে, যে মানুষের ছবি ভালো লাগবে না, আমার যেমন কোনো কিছু যখন ভালো লাগে না আমিও খুব ট্রোল করি বলবো না, বাট ক্রিটিসাইজ তো ডেফিনেটলি করি, এটা বাজে লেগেছে। কিন্তু ব্রুটালি ট্রোল যাকে বলে, সেটা তুমি হয়েছো, ট্রোলড হয়েছো, সেটাকে সামলালে কি করে? সেটার একটাই মন্ত্রা, যে আমার ছেঁড়া গেছে, কে কী বললো। কারণ আমি জানি আমি অনেস্টি দিয়ে কাজটা করেছি। এবার কারোর ভালো লাগতেই পারে, কারোর ভালো নাই লাগতে পারে। এবং আমি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করি। হ্যাঁ, আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। যার মনে হয়েছে তিনি তার মতন করে লিখেছেন। এবার সমস্যাটা কোথায় হয়, আজকে তুমি যদি একজন আজকে তুমি একজন র্যান্ডাম ফেসবুক ইউজার যে আমাকে এসে ট্রোল করছে, আমার তাতে কিছু যায় আসে না, বা অন্য কেউ করলেও যায় আসে না, সেটা তোমার ব্যক্তিগত মতামত। ফেসবুকে তুমি একটা কমেন্ট লিখছো, তার নিচে একজন একটা কমেন্ট লিখছে, 100টা কমেন্ট হচ্ছে, কালকে আবার নতুন কিছু একটা বেরোচ্ছে, তুমি সেখানে গিয়ে কমেন্ট করছো। কিন্তু যখন কোনো রেসপন্সিবল মিডিয়া হাউস, যাদের একটা দায়িত্ব আছে আমি মনে করি, কারণ মিডিয়াকে বলা হয় যে আমাদের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, তো তখন তুমি ক্রিটিসিজম করতে পারো, আই এম ভেরি ওপেন টু ক্রিটিসিজম, কিন্তু সেটা উদ্দেশ্য প্রণোদিত হলে তখন সেটা মুশকিল হয়। এবং সেই সময় যেই মিডিয়া হাউস খুবই ট্রোলের মতন করেই তাদের ভাষা প্রয়োগ করেছিল, হ্যাঁ, সেই মিডিয়া হাউসের একজন আমায় রিসেন্টলি এসে সরি বলেছে, এবং বলেছে ওটা তো আমি লিখিনি, ওটা একটা অন্য ব্যাপার হয়েছিল, তোমাকে পরে গুছিয়ে বলবো। তো আমি এত অন্য ব্যাপার আমি বুঝতে চাই না, কারণ আমার সবসময় মনে হয় যে আমি যদি কিছু করি সেটা রিফ্লেক্ট করে আমার বাবা মার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন। এবং আজকে যদি আমি কোনো খারাপ কাজ করি, আমাকে 10 জন খারাপ বললে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু সেটা যখন আমার মা বাবার কাছে যাবে, আমি জানি তারা কতটা কষ্ট করেছেন আমাকে বড় করার জন্য, তারা কতটা স্যাক্রিফাইস করেছেন, তারা নিজেদের হয়তো আরও বেশি কিছু নিজেদের জীবনে করতে পারতেন যদি না আমাকে বড় করার একটা দায়িত্ব তাদের ওপর থাকতো। তো আমার সবসময় মনে হয় তাদেরকে যাতে স্পর্শ না করে এটা, কারণ তাদের এর সাথে কোনো লেনাদেনা নেই, তারাও ঠিক করেননি। তোমায় নিয়ে লেখা বেরোলে, হ্যাঁ, তো সেইটা আমার সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, আমার যখন শ্রীকান্ত বেরিয়েছিল তখন খুবই আমাকে নিয়ে খুব রিউমার্স ছড়িয়ে গেছিলো পুরো ইন্ডাস্ট্রিতে এবং সংবাদ মাধ্যমে, যে আমি এর সাথে প্রেম করছি, তার সাথে প্রেম করছি, এর সাথে ঘুরতে যাচ্ছি, তার সাথে ঘুরতে যাচ্ছি, এই নিয়ে অমুকের সাথে প্রেম করছি না তমুকের সাথে প্রেম করছি, এরকম অনেক নারীদের নিয়ে জড়িয়ে। তো আমি খুব ডিস্টার্বড ছিলাম, কারণ কি হয় যে আমার মা বাবার একটা লিবারেল আউটভিউ আছে, কিন্তু আমার সব আত্মীয় স্বজন তো সেরকম নয়, এবং সবাই পড়ে তারা আমাকে পাঠাবে না, তারা আমার মাকে বলবে এ বাবা ঋষভকে নিয়ে এই লেখাটা বেরিয়েছে, এ বাবা ছি, এই ধরনের কথাবার্তা বলবে। তো আমি সেটা খুব চিন্তিত হয়ে গেছিলাম, এবং আমি সাংবাদিককে ফোন করে বলেছিলাম তোমার নামে কেস করে দেবো, তুমি কেন লিখলে, ভুল কোট কেন করলে আমাকে। সে আমাকে বোঝানোর চেষ্টা করছে, বাট সেই রাতে আমার মা আমাকে ওই নিউজের যে তোমার লিঙ্কটা আছে, আমার মা আমাকে হোয়াটসঅ্যাপে ওটা শেয়ার করলেন এবং করে লিখলেন এবার তুই সত্যি বিখ্যাত হয়ে গেছিস। সো আমার মা ওই ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিতে পেরেছেন।
তো আমি দেখলাম আমার মা যার যার যে এতটা জীবন দেখে নিয়েছে, যে এই ফিল্ডটার সাথে যুক্তই না, সে যখন এতটা স্পোর্টিংলি এই পুরো ব্যাপারটা নিতে পারছে, তাহলে আমারও সেই ব্যাপারটা স্পোর্টিংলি নেওয়া উচিত। তো এখন পুরো ব্যাপারটাই ওরম হয়ে গেছে যে আমার মা বাবার বিন্দাস কুল, এটা নিয়ে কোনো মানে চাপ নেয় না, তো আমার চাপ নেওয়ার দরকার নেই। বাকি যে যা খুশি বলুক না, ভালোই তো, যত ট্রোলিং হবে তত বিখ্যাত হব। সব থেকে বড় সাপোর্ট বাবা মার সাপোর্ট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সেটা না হলে, পাশে আছি। হ্যাঁ, সেটা না হলে আমার মনে হয় না যে আমি তুমি আমরা কেউই এই যে ট্রোলগুলো, এগুলো তো কোথাও গিয়ে আঘাতও দেয়, কিন্তু আমার মনে হয় যে এই বাবা মার সাপোর্টটা পাই বলেই এই ঢালটা, এই যে বাবা মা বলে না যে বাবা মা আমাদের সবসময় ঢালের মতন করে থাকে, সেটা যত বয়সী হয়ে যাক না কেন, আমরা যেখানেই পৌঁছে যাই না কেন, এই বাবা মা নামের যে ঢালটা আছে, সেই ঢালটা আমার মনে হয় ইররিপ্লেসেবল, তার কোনো বিকল্প হয় না। খুবই দামি কথা। আচ্ছা আমাকে বলো, আজ অবধি তুমি প্রশংসা এবং ট্রোলড হওয়া এই দুটো দিকই দেখেছো, সব থেকে স্মরণীয় প্রশংসা, সব থেকে স্মরণীয় নিন্দা কি আছে তোমার? এই রে, প্রশংসা আমি অনেকই পেয়েছি আর কি, খুবই স্বনামধন্য ব্যক্তিদের কাছ থেকে খুবই প্রশংসা পেয়েছি অভিনয়। আমার মনে আছে আমি একটি ছবি করেছিলাম প্রসেনজিৎ বেশ ঋতুপর্ণা বলে, যেটার প্রডিউসার ছিলেন বুম্বাদা স্বয়ং। সেই ট্রেলারটা তার বাড়িতে বসেই তারই মানে প্রাইভেট থিয়েটারে দেখেছি। হ্যাঁ, এবারে প্রথম দিন যখন বুম্বাদার সাথে আমার দেখা হবে, বুম্বাদার বাড়িতে আমাদের ডাকা হয়েছে, পুজো হবে, ইয়ে হবে, তো আমি তো সকাল থেকে গা হাত পা কাঁপছে যে প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে যাব, মানে কত প্রশ্ন, কত কত কিছু মাথার মধ্যে ঘুরছে। তো আমি এমনিতেই খুব শাই প্রকৃতির আর কি, মানে একটু ঘাবড়ে টাবড়ে যাই। আমি গেছি, বুম্বাদার বাড়িতে ঢুকেছি, আমি দাদাকে গিয়ে প্রণাম করেছি এবং দাদা আশীর্বাদ করেছেন, দিয়ে বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বুম্বাদা বলছে, শোন তুই খুব নেশা করছিস। আমি বললাম না দাদা। বলছে না, আমি তোর সিরিজটাতে দেখেছি তুই মদ খাচ্ছিস, গাঁজা খাচ্ছিস, কোকেন করছিস, এইটা তুই একটা এত ভালো অভিনেতা, তুই শুধু অভিনয় কর স্ক্রিনে, তারপর দেখ। তো সেইটা আমার তারপরে মনে হয়েছেন যে এইবার কিন্তু তুই প্রসেনজিৎ চ্যাটার্জির ভূমিকা অভিনয় করছিস, মাথায় রাখিস। এবং আমার মনে আছে একটা সিন ছিল ওই সিনেমাতে, যেখানে আমি বুম্বাদার ছবির সাথে কথা বলতাম আর কি, এবং ওটা আমি নিজে ইম্প্রোভাইজ করেছিলাম যে একটা সিন ছিল, সেখানে বুম্বাদার ছবিটার উপর আমার খুব রাগ হয়েছে, রাগ হয়ে আমি প্রচণ্ড ঝগড়া করছি আর কি। তো আমার হাত নিষ্পিস করে বললাম, চঞ্চলতা একটা কাজ করে, একটা কম্পাস ছিল সেটে, আমি ডিরেক্টরকে বললাম এই কম্পাসটা দিয়ে পোস্টারটা ছিঁড়ে দেবো। ডিরেক্টর বললো দে। আমি কম্পাসটা নিলাম, ডায়লগ বলতে বলতে এরকম বুম্বাদার মুখ নিয়ে এরকম ছিঁড়ে প্রচণ্ড রাগ করে সিনটা হয়ে গেল, সবাই খুব খুশি। আমি জাস্ট ঘরটা থেকে বেরোলাম, বেরিয়ে দেখলাম মনিটর থেকে একজন এরকম মাথা তুলে বললেন, তুই কি আমার চোখে কম্পাসটা ঢুকিয়ে দিলি? অ্যান্ড আই ওয়াজ লাইক, সেই রে শেষ, আমাকে বোধহয় বাদ দিয়ে দেবে ছবি থেকে। ভালো হয়েছে, ক্লোজে ওটা রাখিস। সো আমার মনে হয় যে ওটা একটা মানে ওই পয়েন্ট যেখানে ওই প্রশংসাটা খুব আমাকে কি বলবো স্পর্শ করেছে, মোটিভেট করেছে আর কি, যে ভালো কাজ করার জন্য। আর ট্রোল আমি সেইভাবে, আমি এখন ট্রোল করলে কেউ মজা পায়, আমি রাদার বেশি বেশি করে বলি যে আমাকে ট্রোল করো, ট্রোল করলে এখন বেশি বিখ্যাত হওয়া যায়। ইয়ে করেছিলাম, রোস্ট ভিডিও করেছিলাম। কোন সিরিজ? শ্রীকান্ত। তাই? আরে এত ইংরেজি বলছে বাবা, বাংলা ওয়েব সিরিজে কত ইংরেজি কথা, আর কিছু হলেই বিটি দিচ্ছিস, ব্যাড ট্রিপ দিচ্ছিস, বাবা পাওয়ার ট্রিপ, ব্যাড ট্রিপ। এটা আমার মনে হয় কোথাও না এখন এই আমাদের সমাজেও, ধরো এমনি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজেও যারা ইংরেজি ভালো করে বলতে পারে না, তারাও এইগুলোতে ঢুকে গেছে আর কি, মানে এইগুলো অনেক না শব্দ তৈরি হয়ে গেছে কোথা থেকে। এবার এখন আমার মনে হয় এই জেনারেশনটা, কারণ শ্রীকান্ত খুবই জেনজিদের জন্য বানানো আর কি, ওই জেনারেশনটা। আমি কিন্তু একটু আগের জেনারেশনের আইডিওলজিতে বিশ্বাস করি, এবং 90s বড় হয়েছি আমরা আমাদের কাছে এখনও কার্টুন নেটওয়ার্ক জিন্দাবাদ, শক্তিমান জিন্দাবাদ, আমরা হ্যাঁ, তো আমাদের কাছে সবটাই ওরকম। কিন্তু এখন না এগুলো হয়ে গেছে আর কি, যে এখন তুমি কথা তুমি একটা পাড়ার মোড়ে যাও, তুমি একটা ছেলে, ভাই হেভি বিটি দিচ্ছিস ভাই,
আমি আমি এগুলো জানতাম না, আমি এগুলো এই যে কিছু স্টুডেন্টদের কাছ থেকে, এবং আমার নর্থ কলকাতায় বাড়ি, এবং আমার পাড়ার বন্ধুবান্ধবরা হচ্ছে এরকম, এবং পাড়ার যারা জুনিয়র ছেলেরা আমার থেকে জুনিয়র, তাদের কাছে তারা কিন্তু কখনোই আমাকে ওইভাবে দেখেন, আচ্ছা দাদা তো সিনেমায় কাজ করে, সিরিজে কাজ করে, বাবা দাদা এরকম। তাদের প্রশ্ন হচ্ছে, ও বাবা, ও দাদা ওই হিরোইনটার সাথে কি তুমি প্রেম করছো? ও দাদা হিরোইনটার সাথে কোথায় গেলে? তুমি সত্যি সত্যি চুমুকেছো? তো এই যে ব্যাপারটা, এই যে ইনোসেন্সটা, এই যে এখনকার সমাজে যে এই কুল ব্যাপারটা, আমরা কোনোদিনও ভাবতেই পারি না আমাদের পাড়ার কোনো সিনিয়র দাদার সাথে মার কানের গোড়ায় থাপ্পড়, মানে ওই রকম একটা সম্পর্ক ছিল আর কি। বাট এখন ওই ব্যারিয়ারগুলো ভেঙে গেছে, এখন অনেক রকম শব্দ থ্রু সোশ্যাল মিডিয়া এখন চলে এসছে। এই এখন কথায় কথায় লোক চাপ নিস না ভাই, কোনো চাপ নেই, চাপ হবে না, এটা আমরা বুঝতে হবে। আমার কাছে চাপ মানে চিকেন চাপ, মটন চাপ ছোটোবেলায় ছিল। এখন যে চাপ যে জীবনের এরকম একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। বাট আগেন আমি বললাম যে ওটা একদম তুমি ব্যক্তি স্বাধীনতা, এবং আমি মজা পাই কেউ ট্রোল করলে। আমারও মনে হয় যে হ্যাঁ ঠিকই বলেছে, একটু বেশি ইংরেজি হয়তো বলা হয়ে গেছে, বাট কি করবো, সেটা তো স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টরের ডিমান্ড। নিয়ে আমার একটা বন্ধু আমাকে ইনফার বলছে শ্রীকান্ত জানিস তো গানগুলো ভালো, ছেলেটাও ভালো, দেখতে দেখতে ভালো, কিন্তু বহুত ন্যাকা ওয়েব সিরিজ ভাই, যাই বল হ্যাঁ এগুলো হেভি ন্যাকা। আমি কান ধরে বলছি কোনো নায়িকাকে টার্গেট করছি না, বাট এটা তার মত। সে বলেছেন যে ন্যাকা কেন বলছে, হ্যাঁ এত ইংলিশ বলে, শুধু ইংলিশ, এত বাংলা ব্যাপার, ওইসব বলে হবে, তাতেই তো হিট হয়ে গেছে, যত ন্যাকা তত হয়েছে। গানগুলো সলিড, গানগুলো সত্যি, এবং প্রলয়, অনিশ, দেবায়ন, ওরা ওদের ফার্স্ট কভারও করেছিলাম, তুমি শেয়ার করেছিলে। হ্যাঁ একদম ওদের ফার্স্ট কাজ, এবং এখনও সেখান থেকে বেরিয়ে প্রলয় এখনও আমার সাথে কাজ করে চলেছে। ধ্রুবর আশ্চর্য জীবন আমার এই বছর যে ছবিটা কিফে বেস্ট ছবি পেয়েছে, ওটাতেও মিউজিক করেছে, আমার নাটকেও মিউজিক করেছে, আমরা আরও একটা থিয়েটারের কথা চলছে সেটাতেও ও মিউজিক করবে, মানে ও এখন আমার সাথে জুড়ে গেছে, এবং আমাদের এখনও অবধি যে কটা কাজ হয়েছে সব হিট। সুপার সুপার, অভিনন্দন, এবং আগামী দিনে সব কাজই তোমার হিট হোক, আমি তো মন থেকে চাইবো। আচ্ছা তোমার কাছে কখনো সিরিয়াল করার অফার আসেনি? সিরিয়াল করার অফার না অনেক বছর আগে এসেছিল, কিন্তু তখন থিয়েটারের নেশা এরকম আমার কোনোদিনও কোনো কিছু নেশা ছিল না। এক হচ্ছে ফুটবলের নেশা, আর তারপরে হয়েছিল থিয়েটারের নেশা। এবার তখন আমি ভেবেছিলাম বাবা থিয়েটার করতে পারবো না। আমি তখন 4-5টা নাটকে মূল চরিত্রে অভিনয় করি, তখন আমার মনে হয়েছিল বাবা সিরিয়াল করলে তো এটা পারবো না। আর সিরিয়াল না আমি ভয় পেতাম, খুব অনেস্টলি বলছি আজকে তোমার পডকাস্টে, আমি ভয় পেতাম যে ওই প্রত্যেক দিন গিয়ে একই চরিত্রে অভিনয় করে যাওয়া, এবং সকাল থেকে রাত অবধি। আমি কিছুক্ষণের জন্য করেছি সিরিয়াল, মানে খড়কুটো বলে একটি সিরিয়াল হতো, সেখানে কিছু দিনের জন্য আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলাম, সেটা একটা অন্য কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ওটা দেখানো হয়নি? না দেখানো হয়েছিল, কিন্তু চরিত্রটা খুবই ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছিল। কিন্তু তারপরে আমি একটা সিরিয়ালে স্পেশাল অ্যাপিয়ারেন্স করতে ঢুকলাম, আর সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, মানে আমার এপিসোড দিয়েই সিরিয়ালটা শেষ হলো আর কি। ইউনিভার্স চায় না তুমি সিরিয়াল করো? না আমি চাই, আমি প্রচন্ড চাই, তুমি চাও সিরিয়াল করতে? আমি বলি, আমি যেই সব হাউসের সাথে কাজ করেছি বা যারা চেনে, যেমন অ্যাক্রোপলিস, সানিদার সাথেও কথা হয়েছে, বাট সিরিয়াল করলে আমার মনে হয় যে আমি ওই রকম কিছু করতে চাই যেখানে করার মতন কিছু থাকবে। পাবে না কিন্তু? তাহলে পাবো না, তাহলে ঠিক আছে। আমি কেন পাবে না আমি বলি। প্রথমত তোমাকে এটা বুঝেই নিতে হবে, সিরিয়ালের যাই প্রবলেম হোক সবসময় নায়িকা সলভ, না নায়িকা সলভ করে ডেফিনেটলি। তুমি তো পারবে না। আমি এরমও দেখেছি, একটা কেস হয়েছে, পুলিশ কেস, পুলিশ সিরিয়ালের নায়িকাকে বলছে আপনি বলুন আমরা এখন কি করব। নায়িকা পুলিশকে অর্ডার দিচ্ছে তুমি গিয়ে একে অ্যারেস্ট করো, এখানে গিয়ে রেড করো। তুমি ভাবতে পারো? আমি এখন সিরিয়াসলি বলছি ঝিলাম, আমি সত্যি করতে চাই। আমি অনেককে বলেছি যে দেখো না যদি সিরিয়াল হয় আমি করতে চাই। হ্যাঁ শুট করতে গিয়ে হাসবে না? না না কেন হাসবো, আমি খুবই, তুমি আলোর কোলে বা খড়কুটোতে আমার পারফরমেন্স দেখবে, আমি তুমি এক একটা তুমি ব্যতিক্রমকে তুমি উদাহরণ বলতে পারো না। হ্যাঁ না যেটাই হবে দেখো কাজ তো দিনের শেষে কাজ, এবং ওই যে ভয়টা আমার চলে গেছে এখন। আমি জানি যে যাই হয়ে যাক না কেন এরা 14 ঘন্টার বেশি আমাকে শ্যুট করাবে না। আর এখন যেহেতু অনেকগুলো সিনেমা হয়ে গেছে, তাই সিরিয়াল করতে গেলে কিছু বাড়তি সুবিধা তো আমি পাবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি ভীষণভাবে চাই, আমি বলিও, আমি চ্যানেলদেরও বলি, ওরা আমাকে এটাই বলে যে তোর মতন একটা চরিত্র না আসছে না, কেউ লিখছে না, যে তোকে আমরা নিয়ে আমরা ওই প্রপস হিসাবে দাঁড় করিয়ে রাখতে চাই না। যখন আমরা ঋষভকে নেবো আমরা চাই যে ঋষভ তার সেই চরিত্রটাকে কিছু দিক। তো সেই রকম একটা খুব বড় প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেটার একটা অ্যানাউন্সমেন্টও হয়েছিল রবির নতুন বৌঠান বলে, সেটায় রবি ঠাকুরটা আমার করার কথা ছিল, কিন্তু সামহাও সেটা হ্যাঁ এবার লকডাউনের পরপরই ওটা হওয়ার কথা ছিল, বাট সামহাও ওই প্রজেক্টটার
হয়নি আর কি, শেলড হয়ে গেছে। তো যদি কোনো দিনও হয় আবার করব। ঋষভ, তুমি প্রেমটা কার সাথে করছো এই মুহূর্তে? সেটা একটু আমার ইনস্টাগ্রামে চোখ রাখলে হয়তো বোঝা যাবে, কিন্তু তার স্ট্রিক্ট নির্দেশ আছে যে পাবলিকলি তার নাম আমি বলতে পারবো না। বলতে হবে না, তার মানে তুমি করছো। কার সাথে কি করছো জানার থেকেও লোকের বেশি ইন্টারেস্ট হচ্ছে করছে কি না, কি আদৌ সিঙ্গেল আছে না পেয়ে গেছে। না, আমি প্রেমে আছি। বেশ, আচ্ছা তুমি কি তার সাথে প্রেমে আছো যার সাথে একবার তুমি গাড়ি করে যাচ্ছিলে, আমাকে হাত নাছিলে, এই ছিলাম আমি রুবির মোড়ে দাঁড়িয়েছিলাম? হতে পারে। আরে আমাকে হ্যাঁ বলো না। হ্যাঁ, সেই হবে, সেই হবে। হ্যাঁ, কারণ অন্য কাউকে আমি লাস্ট 3 বছরে খুব একটা গাড়িতে বসাইনি। রাইট, তার মানে আমি ঠিকই গেস করেছি। আর মানে খুব সুন্দর দেখতে, তাকে আমি দেখেছিলাম এক ঝলক, কিন্তু যাকে খুবই সুন্দর দেখতে বোঝা যায় না, তো ইয়ার লাকি। এবং তুমি 2-3 বছর ধরে যখন কারোর সাথে আছো, ইট মিনস ইউ আর ইন আ স্টেডি রিলেশনশিপ। না, আই এম রিয়েলি লাকি। মানে আমি আমার সম্পর্ক আমাকে মানুষ হিসাবে যতটা গ্রো করতে সাহায্য করেছে, বেটার হতে সাহায্য করেছে, আমি বলবো যে মানুষ হিসাবে তো আমাদের সবার মধ্যেই খারাপ ভালো সবটাই মিলেমিশে থাকে। এবং প্রত্যেক দিন আমার উঠে এটাই মনে হয়েছিলাম যে কালকে আমি যতটা ভালো মানুষ ছিলাম, আজকে কি তার থেকে একটু ভালো হতে পারি, সেই প্রচেষ্টাই করি। আজকে কাজ আসবে, কোনো দিন কাজ থাকবে না, কোনো দিন ঘুরতে যাবো, কোনো দিন ঘুরতে যাবো না, কোনো দিন টাকা থাকবে, কোনো দিন টাকা থাকবে না। এইগুলো মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কিন্তু এই যে প্রত্যেক দিন আমার এই ইচ্ছেটা যে আমি মানুষ হিসাবে কি, এবং আমার মানে আমি বহু ধরো মেয়েদের সাথে আমার কথা হয়েছে, আগেও হয়েছে, অনেকেই ডেটে যেতে চেয়েছে ইত্যাদি, এগুলো তো হয় একটু আধটু। কিন্তু আমার না সবসময় আমার ওইটাই আমার ক্রাইটেরিয়া, একমাত্র ক্রাইটেরিয়া। বলে না যে তোমার ক্রাইটেরিয়া কেমন পাত্রী তুমি চাও। তো আমার সবসময় মনে হতো যে আমি একজন ভালো হিউম্যান বিংয়ের সাথে থাকতে চাই, যার সাথে থাকলে আমার নিজেকে মনে হবে যে না, আমার মধ্যে প্রচুর খারাপ আছে, সেইগুলোকে আমি বেটার করতে পারবো। তো এই যে মনুষ্যত্ব, এই যে বেটার হিউম্যান বিং, ধরো আমার মধ্যে খুব ছিল যে আমি খুব ভীষণ ক্রিটিসাইজ করতাম লোককে, এটা কি করেছে, এটা ফালতু হয়েছে, সেইটাও আমার মধ্যে পাল্টে দিয়েছে। তো বলছে তুই পজিটিভ দিকগুলো দেখতে শেখ। সব সময় তো সবাইকে ক্রিটিসাইজ করে, এবং আমি সত্যি এখন মানে চেয়েও আমার যদি কোনো কাজ বিয়েও লাগে, আমার কিন্তু মনে হয় আচ্ছা, কিন্তু না, এই জায়গাটা তো ভালো করলো। তো এই যে একটা চেঞ্জ, বাস এই যে একটা চেঞ্জ, বা ধরো অনেক সময় হয়ে যায় যে ভীষণ রাগ হয়ে যায়, রাগের বশে চেঁচামেচি করে দেওয়া বা কিছু একটা ব্লান্ডার করে দেওয়া, সেইটা অনেক বেশি আমাকে শান্ত করে দিয়েছে, হ্যাঁ, ইত্যাদি। এবং এইটাই আমার সবসময় মনে হয়েছে যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি উইথ আ গুড হিউম্যান বিং, এবং সেই ক্ষেত্রে আমি সত্যিই বলবো আমি ভীষণ লাকি। একজন গুড হিউম্যান বিং সেটা আমি আরেকটা কারণেও জানি, কারণ ওর বাড়িতে অনেক বেড়াল আছে। যারা বেড়াল পোষে, শুধু বেড়াল বলে না, যারা আমার মনে হয় অ্যানিমালদের প্রতি কাইন্ড, তাদের প্রতি সহানুভূতিশীল, তাদের মন অনেকের থেকে পরিষ্কার, এটা আমি মনে করি। এইটা আমার মা বাবার থেকে এসছে, এই শিক্ষাটাই, এটা ছোটবেলা থেকেই আমার। মানে তোমার বাড়িতে এখন কজন বেড়াল সদস্য? আমার মা বাবার সাথে থাকেন এখন 6 জন। বাপরে, ঠিক আছে, মানে তাদেরই বাড়ি ওটা। আর আমার সাথে একজনই থাকে, আমার একটি পার্সিয়ান ক্যাট, আমি ওকে অ্যাডপ্ট করেছি। ওর নাম কি? ওর নাম হচ্ছে সুফি। ভেরি নাইস। ওর নাম হচ্ছে সুফি, কারণ ওর গায়ের রংটা হচ্ছে ছাইটে এবং ও খুব বিজ্ঞদের মতন ওকে দেখতে, তো সেই জন্য আমি ওর নাম দিয়েছি। এবং সুফিজম আমাকে সবসময়, বা সুফি গান আমাকে সবসময় ভীষণ কি বলবো ইন্সপায়ার করেছে। খুব কঠিন সময় আমায় মানে ওই বলে না, হিল করেছে। হ্যাঁ, হিল করেছে, প্রলেপ লাগিয়েছে আমার আঘাতগুলোতে। তো সেই জন্য আমি ওর নাম দিয়েছি সুফি। এবং যখন আমার এর মধ্যেও অনেকটা খারাপ ফেজ কিছু দিনের জন্য গেছে, ও কিন্তু কনস্ট্যান্ট আর কি, সবসময় পাশে থাকা, এবং মানে ওকে ছাড়া এখন আর ভাবতে পারি না জীবন। বিড়ালকে লোকে স্বার্থপর প্রাণী বলে বটে, কিন্তু আমি একদমই সেটা মানি না। আমিও মানি না। ওরা স্বাধীন চেতা, কিন্তু স্বার্থপর নয়। অনেক ভালোবাসা দেয় লোকে, ওগুলো হয়তো মজা করেই বলে। আর তোমার বাকি 6 জনের, ওরা তো ছানা ছিল ছোট ছোট, যখন তোমার সাথে ছবি দেখেছিলাম, ওদের নামগুলো কি? ওইগুলো সব আমার মা নাম দেয়। একজন আছে যে অনেক দিন হয়ে গেল, যে সব থেকে বেশি দিন, আর ও হচ্ছে আমার সব থেকে প্রিয়। ওর নাম হচ্ছে মোজোবাবু। মোজোবাবু, তার কারণ হচ্ছে ওরা 3টে বাচ্চা হয়েছিল, তো ও মেজো ছিল। প্লাস ছোটবেলায় একটা কার্টুন হতো পাওয়ার অফ গার্লস বলে, ওতে একটা ভিলেন ছিল মোজো জোজো। তো আমি মোজো জোজো ছিল, হ্যাঁ মোজো জোজো।
তো ওই মোজো জোজো থেকে আমি ওর নাম দিয়েছিলাম মোজো। তো মোজোর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, মোজো ছোটোবেলায় মাস তিনেকের জন্য হারিয়ে গেছিলো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের নর্থের বাড়িটা, কাকুরগাছির বাড়িটা একটা কোয়ার্টার, মানে বিশাল কম্পাউন্ড, মাঠ, জঙ্গল ফঙ্গল, হ্যানা ত্যানা, ওখানে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তারপরে প্রায় 3 মাস 4 মাস পরে ওকে একটা গাড়ির তলায় মা খুঁজে পেয়েছে, আমি সেখান থেকে ওকে তুলে এনেছি। সেই থেকে ও বাড়ি থেকে বেরোয় না, ও আতঙ্কিত হয়ে গেছে। হ্যাঁ, এবং ও হচ্ছে কোল ছাড়া শোবে না। হ্যাঁ, এবং ওকে সবার খাওয়া হয়ে গেছে, ধরো আমি গেলাম বাড়িতে, আমি গিয়ে ওকে একবার খাবার দিতে হবে, আমি দিলাম। তার 10 মিনিট পরে আমার বাবা এলো, বাবা এসছে মানে ওকে আরেকবার খাবার দিতে হবে। তো ও হচ্ছে লাট সাহেব। তো ও আছে, মোজো আছে, আরেকটা মেয়ে বিড়াল আছে, সে প্রচণ্ড পায়ে এরকম রাউন্ড রাউন্ড ঘোরে বলে আমার মা ওর নাম দিয়েছে চোরকি। আর চোরকির এক ছেলে আছে, তার একটু গায়ের রংটা কালো বলে তার নাম হচ্ছে কালীচরণ। আর তারা আবার নতুন 2টো বাচ্চা দিয়েছে, তাদের নাম হচ্ছে হোদল আর গোদল। আর একটা আছে, সে খুব ছোটোবেলায় এসেছিল, দুটো বাচ্চা এসেছিল, খুব রোগা ছিল দুটোই, খুবই মানে খেতে না পাওয়া, মরে যাবে এরকম। সেখান থেকে এখন স্বাস্থ্যবান হয়ে গেছে। তো ওদের নাম মা রেখেছেন খ্যাংড়া আর কাঠি। আলুর দমটা শুধু মিসিং। চারিত্রিক এবং শারীরিক বৈশিষ্ট্য মিলিয়ে নাম। হ্যাঁ, এবং তাছাড়াও আমাদের প্রচুর এরকম কুকুর আছে যারা বাড়িতে থাকে না, কিন্তু আমাদের বাড়ির সামনে অনেকটা মাঠ, তো ওরা ওখানেই থাকে, আমাদের বাড়িতে খায়, অনেকজন পাড়ার খেতে দেয়। তো ওদের তো নাম যেরকম সব পাড়ায় থাকে, কালু, ভুলু, লালু, ওরকম নাম সব। আচ্ছা, আমরা আমাদের যে কথোপকথনটা সেটার অনেকটা মানে কভার করেই দিয়েছি, এবং আমার সব থেকে যেটা ভালো লাগছে দেখে, যে আমরা লাস্ট যে কথাগুলো বললাম সেটা হচ্ছে তোমার একজন মানুষের প্রতি ভালোবাসা, এবং তারপরেই তোমার তাদের প্রতি ভালোবাসা যারা মানুষ না হয়েও তোমাদের বাড়িতে একদম মানে কি বলবো নিজেদের রাজত্ব চালাচ্ছে, ছোট্ট ছোট্ট চার পেয়ে প্রাণীগুলো। তো সেই ভালোবাসা দিয়ে আমাদের আজকের এপিসোড শেষ হওয়ার আগে আমি আমার বন্ধু এবং অবশ্যই অভিনেতা ঋষভের হাতে ছোট্ট কয়েকটা উপহার তুলে দিচ্ছি। প্রথমে তুমি এই গোল্ডেন ডিলাইট চাটা নাও, এটা প্লিজ খেও। বাঁ হাতে দিলাম, এখন কিছু করার নেই, পরে আরেকবার ডান হাতে দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে দার্জিলিংয়ের অর্থোডক্স টি, বাহ, এবং এদের মিল্ক টি, মশালা টি, লেমন টি, হেনা টি, তেনা টি, গ্রিন টি, হলুদ চা, সবুজ চা, সব রকমের চা পাওয়া যায়। বাহ, তো তুমি চাইলে পরে অর্ডার করেও নিতে পারো, বা আমাকেও বলতে পারো, আমিও তোমায় দিয়ে দিতে পারি। অ্যাবসলিউটলি। চা তো একটা বড় ব্যাপার। আমি যদিও এমনি চা খাই না, কিন্তু আমার বাড়িতে অনেকে পছন্দ করেন এই চা, আমার বাড়িতে এই চা খাওয়া। আমি একটু গ্রিন টি ওই মেনটেনেন্স করতে হয়, হ্যাঁ বুঝতে পারছি, তাই একটু সবুজ চায়ের দিকে আমি একটু বেশি ইনক্লাইন্ড। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, গোল্ডেন ডিলাইট। থ্যাংক ইউ। আচ্ছা, এর সঙ্গে আরও একটা জিনিস তোমার জন্য আছে, ছোট্ট করে একটা করে দেবো, তাহলে অনেক মনে হবে। একটা হচ্ছে এটা একটু ধরো, এটা কলিকেতার তরফ থেকেই প্রত্যেকটা গিফট। এটা একটা কালি, আর এইটা একটা কলিকেতারই ফাউন্টেন পেন। আমি জানি না তোমার কপালে কোনটা উঠেছে, ওদের নাম থাকে প্রত্যেকটা পেনের গায়ে। বাহ, এটার গায়ে কি আছে আমি জানি না, আমি এইটাতে আমি বলি যে এইটা পেয়ে আমি যে আনন্দ উপভোগ করছি, কারণ প্রথম যখন আমাদের স্কুলে ক্লাস 5 অবধি 4 অবধি আমাদের পেন্সিল দিয়ে লিখতে হতো, 5 থেকে পেন এসেছিল, এবং পেন আসে তখন নিয়ম ছিল ফাউন্টেন পেন দিয়ে শুরু করতে হতো লেখা, যে হাতের লেখা তাতে সুন্দর হতো, এবং ফাউন্টেন পেনের একটা চল ছিল তখন। এখন আমি জানি না স্কুলে আর ওটা নিয়ম আছে কিনা। তো আমি প্রথম ফাউন্টেন পেন আমার মা আমাকে কিনে দিয়েছিলেন, তো সেইটা পেয়ে খুব আনন্দ পেয়েছিলাম। যত না বেশি লিখতাম তার থেকে বেশি ওই কালি ভরতাম, আর কালি শেষ করতাম, আবার কালি ভরতাম, তো ওইটা একটা আনন্দ ছিল। তো ছোটবেলায় ফিরিয়ে দেওয়ার জন্য কলিকেতাকে ধন্যবাদ। আর একটা নোটবুকটা কি তুমি নেবে না? হ্যাঁ, অবভিয়াসলি। এটাও তো আছে, এটাও কলিকেতারই। আর আপনারা যারা এইসব কালি কলম লেখা পড়ার জিনিসপত্র পছন্দ করেন, একটু রয়্যাল টাচওয়ালা কালি কলম আর কি, তারা কলিকেতা.com অবশ্যই ভিজিট করতে পারেন। ওখানে এর একদম পসরা সাজিয়ে ওরা রেখেছে আপনাদেরই জন্য। আমি এই নোটবুকে ডেফিনেটলি আমার প্রথম সিনেমার আইডিয়া লিখবো, যেই সিনেমাটায় আমি ঝিলামকে কাস্ট করবো কোনো একটা রোলে, ফাটিয়ে। না, আমি একসময় লেখালেখি করতাম। আমি এটাও খুব বেশি জন জানে না, আমি একসময় লিটল ম্যাগাজিনে গল্প কবিতাও লিখতাম। সেগুলো খুব একটা দারুণ কিছু নয়, ওই যা হয় আর কি। ছোটবেলায় বাঙালি ছেলেদের সবাই তো কবিতা গল্প লিখতে ভালোবাসে, তো আমার নিয়মিত একটা লিটল ম্যাগাজিনে ছাপা হতো। সেই লিটল ম্যাগাজিনটাও বন্ধ হয়ে গেছে, আমার লেখাটাও বন্ধ। নাম ছিল মানকর্ষ।
মানকড় বলে একটা জায়গা আছে ওকে বর্ধমান ছাড়িয়ে দুর্গাপুরের আগে, তো মানকড়ে আমি পুজোর পরে যেতাম ওখানকার ছোট ছোট বাচ্চাদের থিয়েটার ওয়ার্কশপ করাতে। ওকে এবং ওইখানে যে অর্গানাইজেশন এই থিয়েটার ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করতো, খুবই কৃতি ছাত্রছাত্রী সবাই, তারা এই ম্যাগাজিনটা চালাতো মানকর্ষ বলে, এবং আমিও ওদের সাথে যুক্ত হয়ে গেছিলাম। প্রত্যেক বছর ওই পুজো সংখ্যা একটা করে লেখা আমার বেরোতো ওদের লিটল ম্যাগাজিনে। তা এখনও ওই লেখাগুলো আছে আমার কাছে, কোনোদিনও হয়তো সেগুলো থেকে সিনেমাও হতে পারে, ভেরি নাইস। আচ্ছা, যারা মানকড়ে আছেন, বর্ধমানের মানকড়ে যদি দেখেন আপনারা এপিসোডটা, তাদেরকে অনুরোধ করবো আপনারা প্লিজ আবার এই ধরনের চর্চাগুলো শুরু করুন, কারণ এই চর্চাগুলো থাকলেই আমাদের বাঙালিয়ানাটা বজায় থাকবে, মানে একদম ঘরোয়া লেভেলের কথা বলছি। যাই হোক ঋষভ, অনেক তোমাকে ধন্যবাদ দেবো কি না, দোস্তি মে নো সরি নো থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, পুরো ফিল্মি কায়দায় শেষ করা হচ্ছে ব্যাপারটা। ভালোবাসা ডেফিনেটলি জানাচ্ছি, সত্যিই বলবো। আর লাস্ট একটা ছোট্ট, যারা এপিসোড দেখছেন, যারা সিনেমা করতে চান বা করতে চান না, তোমার স্কিন কেয়ারের জন্য কিছু টিপ দিয়ে দেবে, তুমি গ্লো করছো বস। ওই যেটা প্রথমেই বললাম, যে নিজের মনটাকে যত বেশি সুন্দর রাখা যাবে, নিজের মনটাকে যত সম্ভব নয় সব সময়, কিন্তু নিজের মনটাকে যত বেশি নিষ্পাপ রাখা যাবে, আর তত আমার মনে হয় সেই গ্লোটা বাইরে বেরোবে। তাছাড়া বেশি করে জল খান, ফল খান, সবজি খান, গ্রিন টি খান, ডেফিনেটলি গ্রিন টি খান, এবং শীতকাল হলেও স্নান করুন। যাই হোক, হাসি দিয়েই শেষ করছি আজকের এপিসোড। থ্যাংক ইউ না, ভালোবাসা জানাচ্ছি ঋষভকে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আপনারা প্লিজ আজকের এপিসোডটা দেখে লাইক করবেন ভিডিওটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর মন্তব্যে অর্থাৎ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঋষভের কাছে কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে আবার ওকে যদি পাই প্রশ্নগুলো করতে পারবো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ঝিকিমিকি পডকাস্টের নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ।